তো মূলত এটা ফেসবুকের মধ্য দিয়ে একটা ভাষা তৈরি হয়েছে। এখন আমি একটা অন্য প্রসঙ্গে আসি। দেখবেন যে গণ অভ্যুত্থানের সময় একটা বিরাট ঘটনা ঘটে গেল। আমাদের আগের গণ অভ্যুত্থানগুলো, আগের গণ আন্দোলনগুলোতে কি হয়েছে? আগের গণ আন্দোলনগুলোতে আমরা দেখলাম এখানে কাজ করেছে, ইভেন শেষ যদি বলি নিরাপদ সড়ক, ওখানে গণসংগীতের একটা বিরাট ভূমিকা ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে গণসংগীতের একটা বিরাট ভূমিকা। আন্দোলন মানে গণসংগীত হবে না, মানে এটা তো আমাদের সাইকির মধ্যে, আমাদের চেতনার মধ্যে গেঁথে গেছে। এই আন্দোলনে বা রবীন্দ্রনাথ বা নজরুল, এই আন্দোলনে বিস্ময়কর ভাবে গণসংগীতের হাজিরানা নাই। এই আন্দোলনে বিস্ময়কর ভাবে রবীন্দ্রসঙ্গীতের হাজিরানা নাই। এখন আপনারা বলতে পারেন যে রবীন্দ্রসঙ্গীতের হাজিরানা নাই কারণ এটা তো বাঙালি মুসলমানের আন্দোলন, রবীন্দ্রসঙ্গীত তো হচ্ছে রবীন্দ্রনাথ তো হিন্দু। বিষয়টা তো এরকম না। কারণ রবীন্দ্রসঙ্গীতের যারা চর্চা করেন এবং যারা এজেন্সি কোট অ্যান্ড কোট এজেন্সি নিয়েছেন, গণসঙ্গীতের যারা কোট অ্যান্ড কোট এজেন্সি নিয়েছেন, এই আমরা দেখেছি বা আমাদের পরের প্রজন্ম দেখেছে যে কালচারালি এরা তো চুপ, এরা কোনো বড় মোমেন্টে কথা বলে না। ধরেন এরা কোনো বড় মোমেন্টে কথা বলে না, ছোটখাটো ইস্যুতে মিয়া মিয়া বলে, কোনো বড় মোমেন্টে কথা বলে না। ফলে এখানে তো রবীন্দ্রনাথের দোষ না। রবীন্দ্রনাথ বা গণসঙ্গীতকে যারা সামনে নিয়ে যাচ্ছেন, যারা এটা দিয়ে ব্যবসা করছেন, এটা তাদের সমস্যা। সেই সমস্যার দায় রবীন্দ্রনাথ নেবেন কেন বা গণসঙ্গীতের আব্দুল লতিফ নেবেন কেন? ফলে এখানে এটা ফেইল করেছে। আরেকটা ঘটনা আপনি দেখবেন যে 19 তারিখের পর থেকে সেজান যখন 19 তারিখে কথা লিখলেন, তখন আমাদের ইন্টারনেট যায়। বা তার আগে 22 সালে যখন আলী হাসান নামে নারায়ণগঞ্জের একটা লোক বাজার পরিস্থিতি লিখলেন, সেই বাজার পরিস্থিতি মানুষ এত পছন্দ করলো কেন? এই বাজার পরিস্থিতি তো আমাদের গণঅভ্যুত্থানের ভাষা তৈরি করেছে। কে আলী হাসান? কে তারা চিনত? সে বললো পরিস্থিতি ভালো না। মানুষ তো কথা বলতে পারে না, ও বলে ফেলছে, আমি অ্যাকসেপ্ট। ঘটনাটা তো ঘটতে সিম্পলি এই। এগুলো আমাদের গণঅভ্যুত্থানের ভাষা তৈরি করেছে, গণঅভ্যুত্থানের সংস্কৃতি তৈরি করেছে। সেজানের কথার মধ্যে কি আছে? সেজানের কথার মধ্যে কি আছে? কোনো কিচ্ছু নাই। সে শুধু কথাগুলো ডিরেক্ট বলেছে এবং কোনো প্রমিত সুশীল ভাষা, যেটা আমরা পত্রিকায় ব্যবহার করতে চাই। আমি তো পত্রিকার লোক, পত্রিকা নিয়ে আরো কথা কাজল ভাই নিঃসন্দেহে বলবেন। সেই সুশীল ভাষায় তারা কথা বলে নাই, কারণ ওই সময় কোনো সুশীল ভাষা আর কাজ করছিল না। টেলিভিশন কাজ করছে না, পত্রিকা কাজ করছে না, গল্প কাজ করছে না, সুশীল কবিতা কাজ করছে না। তো তারা ওইভাবে বলেছে। আরেকটা জিনিস আপনারা ইন্টারেস্টিং খেয়াল করবেন গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলতে গিয়ে, যে র‍্যাপ সঙ্গীত একটার পর একটা 19 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত, আমি নিজে হিসাব করেছিলাম 31 তারিখ না 5 তারিখ পর্যন্ত আমি নিজে বলছিলাম গত বছর যে 32টা না 33টা র‍্যাপ, এবং কোনোটাই ঢাকার সেন্ট্রাল জায়গা থেকে না। ওই নারায়ণগঞ্জ, ওই নরসিংদী কারা শিল্পী, আমরা তাদেরকে চিনিও না ঠিক মতো। এবং সব ভাষা খুব সাধারণ। এবং আমরা যদি র‍্যাপ গানের ইতিহাস যদি দেখি, র‍্যাপ গান একটু মিসোজেনিক, র‍্যাপ গান একটু অশ্লীল। মিসোজেনিক তো বটেই, খারাপ শব্দ, যেটাকে আমরা মুখের ভাষায় বলি গালি। কিন্তু কেউ এই গণঅভ্যুত্থানে যে র‍্যাপ গানগুলো হয়েছে, আমি অন্তত যে 31টা 32টা গান শুনেছি, কোথাও কোনো মিসোজেনিক ব্যাপার ছিল না। কিন্তু মানে শেখ হাসিনা তো লৈঙ্গিক ভাবে নারী ছিলেন। র‍্যাপ গানে তো নারীদেরকে একটু এভাবে দেখা হয়। তো কেন দেখা, মানে কেন আমরা এই র্যাপাররা যে এত শিক্ষিত তা তো না, কেন এটা হলো না? কেন এটা কেউ মানে শেখ হাসিনাকে নারী বলে আইডেন্টিফাই করলেন না? এটা তো নিঃসন্দেহে পরামর্শ করে নাই। আমার কাছে মনে হয় এটার একটা কারণ আমাদের যৌথ অবচেতনের ভিতরে
স্বৈর শাসক মানে আমরা তাকে পুরুষ ভাবি। এটা আমার একটা নিজস্ব ব্যাখ্যা, ভুল হতে পারে। আমাদের র্যাপ গানগুলো আশ্চর্যজনক ভাবে, তখন সব সঙ্গীত যখন ফেল করলো, গণসঙ্গীত, যে গণসঙ্গীত একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই গণসঙ্গীত কাজ করলো না, সেই রবীন্দ্রসঙ্গীত কাজ করলো না, করলো কি র্যাপ গান। কারণ এটা সমাজের নিচু শ্রেণী, তখন যে সুশীলত্ব দেশ, যে সাংস্কৃতিক রিপ্রেজেন্টেশনের ছিল আগে, যে সাংস্কৃতিক উপস্থাপনা ছিল, সেই সাংস্কৃতিক উপস্থাপনার বিপরীতে দাঁড়িয়ে এই গণঅভ্যুত্থান, এবং খুব দ্রুত এই গণঅভ্যুত্থানে অনেক কবিতা লেখা হয় নাই, এটা আমি অন্তত বলতে পারি। গণঅভ্যুত্থান চলাকালে ভালো খারাপ মিলিয়ে 20-30টার বেশি কবিতা লেখা হয় নাই। গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কিছু কবিতা লেখা হয়েছে, বিভিন্ন মোমেন্টে, বিভিন্ন মানুষ যখন অবদমিত, বেশ কিছু কবিতা লেখা। গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের কবিতার ফুলঝুরি, এটা ঠিক আমাদের মুক্তিযুদ্ধের বাস্তবতা মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের সময় আপনি খুঁজে দেখেন, আজকে তো মুন্না তো গবেষক, মুক্তিযুদ্ধ নিয়ে তার গবেষণা, উনি ভালো বলতে পারবেন যে মুক্তিযুদ্ধের সময় কয়টা কবিতা লেখা হয় নাই, যা লেখা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে। এখন মুক্তিযুদ্ধের পরে লেখা অনেক সহজ মুক্তিযুদ্ধের কবিতা, গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের কবিতা, গণঅভ্যুত্থানের গল্প, আমি জানি এখন গণঅভ্যুত্থান নিয়ে অনেক গল্প তৈরি হবে, গণঅভ্যুত্থান নিয়ে অনেক কবিতা তৈরি হবে, গণঅভ্যুত্থানের অনেক, এখন র‍্যাপ গান করাও সহজ, কিন্তু তখন তো সহজ ছিল না। এখন গণঅভ্যুত্থানের যে ভাষা, এই ভাষা কি বলতে চেয়েছিল, এই সংস্কৃতি কি বলতে চেয়েছিল, এই সংস্কৃতি বলতে চেয়েছে, আমি যেটা ছোট করে বুঝি, যে আমাদের স্বাধীনতার পর ৭১ সালে আমরা যে সাংস্কৃতিক অঙ্গীকার নিয়ে, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিলাম, সেই সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, সেটা যদি বাঙালি জাতীয়তাবাদী সাংস্কৃতিক আকাঙ্ক্ষা হয়, সেই বাঙালি জাতীয়তাবাদী সাংস্কৃতিক আকাঙ্ক্ষা ছিল খণ্ডিত, যেটা আমরা আসলে ধীরে ধীরে বুঝতে পেরেছি। কারণ এখানে সমাজের বৃহত্তর মানুষের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব ছিল না এই কালচারের ভিতরে। অথচ দেখেন, আমাদের এখানে কেউ মক্কায় হজ করে সেটা বই লিখলে বলবে লোকটা হুজুর হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি ইন্ডিয়াতে যায়, মানে বানপ্রস্তে যায়, আপনি কি এটা বলবেন? আমরা তো কলকাতার বই পড়েছি, গল্প উপন্যাস পড়েছি, সুনীল, শক্তি। এখন সুনীলকে কি আপনি মানে একদম ধর্মপ্রাণ হিন্দু বলবেন? শীর্ষেন্দুকে আপনি বলতে পারেন। এরা পূজার বর্ণনা দিলে আমাদের খারাপ লাগে নাই, আমরা তো আনন্দের সাথে পড়ছি। কিন্তু কোথাও কোনো গল্পে আপনি কেউ নামাজ পড়তে, ঈদের নামাজ এরকম বলতে আমরা পারি নাই, আমরা লিখি নাই, আমরা কোনো চলচ্চিত্রের মধ্যে আমরা করি নাই। কেন ঘটলো এটা? এই প্রশ্নগুলো তৈরি হয়েছে 2010 সাল থেকে, এবং এই জন্য আসলে আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, যে তারা যে একটা কট্টর বায়নারি, যে তুমি হয় ধারে নাই ও ধারে, এই জায়গা থেকে এই প্রশ্নগুলো তৈরি করেছে আমরা, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম। আর এর পেছনে অবদান অবশ্যই রেখেছেন কিছু মানুষ। আহমদ সাফা বাঙালি মুসলমান প্রশ্ন যিনি নতুন করে উত্থাপন করেছেন, ধরেন আরো আগে যদি যান আপনি আব্দুল আদুদ, ফরদ মাজারকেও আপনাকে ধরতে হবে। এখন গণঅভ্যুত্থানের ভাষা, সাহিত্য, সংস্কৃতি একটা অভিমুখ এখনো পায় নাই, এটা এখনো ফ্লোটেবল, একটা জিনিস, একটা মোমেন্টাম ঘটে গেছে। এখন আপনাকে বা আমাদেরকে আমাদের ন্যারেটিভটা নির্মাণ করতে হবে। এই ন্যারেটিভ নির্মাণ মানে আওয়ামী লীগের বায়োনারি করে আর একটা ন্যারেটিভ, আমি সেটা বোঝাচ্ছি না। আমি বলছি এই রাষ্ট্রে যেটা স্বাভাবিক, আমি আমার কথা বলতে পারবো, আমার কালচার নিয়ে আমি চলতে পারবো, এইরকম একটা ন্যারেটিভ। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে দেখেছে, মুক্তিযুদ্ধ তো সেটা না। গণঅভ্যুত্থান, জুলাই 24-এর গণঅভ্যুত্থান সেটা না। গ্রাফিতি তো তা বলে না। এই গণঅভ্যুত্থানে বিরাট মানে গ্রাফিতি হয়েছে। আপনি দেখেন গ্রাফিতির ভাষা কি ছিল।
গ্রাফিতি গুলো ছিল খুব সিম্পল, এটা হাতের ছাপ, অনেক বেশি আর্টিস্টিক না। এটা বাংলাদেশের কোনো আন্দোলনে হয় নাই। বাংলাদেশের সমস্ত আন্দোলনে, আগে যে আন্দোলনে, সেই গ্রাফিতি গুলো মূলত করেছেন বামপন্থী, আমি যদি আরো ভাবে বলি ছাত্র ইউনিয়নের বা কালচারাল বাম ঘরানার লোকজন। কিন্তু এবার কিন্তু বামডান ছিল না গণঅভ্যুত্থানে, এবং গ্রাফিতির ভাষা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের। তো গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক ভাষাটাও আমরা যে জন্য গণঅভ্যুত্থান করেছি, সেটাও, সেই আকাঙ্ক্ষাও একটা অন্তর্ভুক্তিমূলক, যেখানে আমার মুসলিম পরিচয় থাকবে, কিন্তু কেউ অমুসলিম বলে আমি তাকে শেষ করে দিব না। আমরা সেই গণঅভ্যুত্থানের সাহিত্য, সেই গণঅভ্যুত্থানের সংস্কৃতি, সেই গণঅভ্যুত্থানের ভাষা যদি গড়তে পারি, তাহলে বলতে পারবো যে গণঅভ্যুত্থানের সমাজ, সাহিত্য, সংস্কৃতি সফল হবে। আমি বোধহয় বেশিক্ষণ বলে ফেলেছি। ধন্যবাদ আপনাদের।